গত 100 বছর ধরে বিশ্বের কার ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করছে মাত্র 3টা দেশ, আমেরিকা, জার্মানি এবং জাপান। টয়োটা, ভোলসওয়াগন, মার্সিডিজ, ফোর্ড, হোন্ডা, বিএমডব্লিউ এগুলো শুধু কোম্পানি ছিল না, এগুলো ছিল এক একটা দেশের গর্ব এবং তাদের অর্থনীতির মেরুদণ্ড। কিন্তু মাত্র 3 বছরে এই গ্লোবাল কার ইন্ডাস্ট্রিতে যেন এক রক্তগঙ্গা বয়ে গেছে। মার্সিডিজের প্রফিট 28% কমে গেছে। পর্শে মাত্র 1 বছরে তাদের নেট প্রফিটের 92% হারিয়েছে। স্টেলেন্টিস অর্থাৎ যেটা জিপের প্যারেন্ট কোম্পানি, ইতিহাসের সবচেয়ে বড় $26 বিলিয়ন লস দেখেছে। ভোলসওয়াগন 50,000 কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। আর এই প্রতিটা আঘাতের পিছনে ঘুরে ফিরে একটাই নাম আসছে, BYD। একটা সাধারণ কোম্পানি যেটা 2003 সাল পর্যন্ত শুধু সিম্পল ব্যাটারি তৈরি করত। সেই সময় এটা এলন মাস্কের টেসলার সঙ্গে কম্পিটিশন করবে, এই ধারণাটা এতটাই হাস্যকর ছিল যে আমেরিকার টেলিভিশনে যখন এলন মাস্ককে এ সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তিনি আর হাসি চাপিয়ে রাখতে পারেননি। কিন্তু এখন এলন মাস্ক আর হাসছেন, কারণ BYD বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ইলেকট্রিক গাড়ি সেল করে। তো কিভাবে একটা ছোট ব্যাটারি ওয়ার্কশপ এত বড় একটা কার ইন্ডাস্ট্রিকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করলো? তাদের গোপন অস্ত্র কি, আর পর্দার আড়ালে আসলে কি হচ্ছে, যেটা নিয়ে কেউ কথা বলছে না। কারণ BYD হঠাৎ করে আকাশ থেকে পড়েনি, এই গল্পের পিছনে অনেক কিছু লুকিয়ে আছে। যদি আপনি সম্পূর্ণ চিত্রটা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সবচেয়ে বড় ভুল যেটা বেশিরভাগ মানুষ করে, তারা ভাবে যেটা চায়নার কোম্পানি, চায়নার জয়ের গল্প। কিন্তু বাস্তবে একটা ভয়ঙ্কর পিকচার দেখা যাচ্ছে। BYD এবং অন্যান্য চাইনিজ কার মেকাররা শুধু বেজিং এবং সাংহাই দখল করছে না, তারা একই সময়ে পৃথিবীর প্রতিটা মহাদেশে নিজেদের আধিপত্য বিস্তার করছে, যেটাকে থামানো সিমস ইম্পসিবল। শুরু করা যাক দক্ষিণ পূর্ব এশিয়া থেকে, যেখানে পরিবর্তন সবচেয়ে ব্রুটাল। থাইল্যান্ডে মাত্র 18 মাসে BYD ইলেকট্রিক গাড়ির বাজারে 40% দখল করে নিয়েছে। মিৎসুবিশি তাদের স্থানীয় কারখানা বন্ধ করে দিয়েছে। মাজদা তাদের উৎপাদন 60% কমিয়েছে। যেই অঞ্চলগুলোতে গত 40 বছর ধরে জাপানি কোম্পানিগুলোর একটি শক্ত ঘাঁটি ছিল, সেটা কয়েক বছরের মধ্যে উল্টে গেল। সিঙ্গাপুরে গত বছর বিক্রি হওয়া প্রতি 5টি নতুন গাড়ির মধ্যে একটি ছিল BYD। মালয়েশিয়ায় 2024 সালে BYD হয়ে ওঠে নাম্বার 1 বেস্ট সেলার ইলেকট্রিক কার। বাড়ির কাছাকাছি চিত্রটাও খুব একটা ভালো নয়। ইউরোপ সেই জায়গা যেখানে ওয়েস্টার্ন কার মেকাররা ভাবছিল তারা নিরাপদ থাকবে, কিন্তু আজ চীনা ব্র্যান্ডগুলো ইউরোপের ইভি মার্কেটের 11%-এরও বেশি দখল করে ফেলেছে, এবং এই পার্সেন্টেজটা প্রত্যেক কোয়ার্টারলি বাড়ছে। এমনকি অডি, দ্য আনটাচেবল ব্র্যান্ড অফ ইউরোপ লাক্সারি, চায়নায় তাদের কাস্টমার হারাচ্ছে এবং নিজের দেশে ইউরোপে তাদের শেয়ার কমছে। ব্রাজিলে মাত্র 1 বছরে BYD ইলেকট্রিক গাড়ির বাজারে 72% দখল করে নিয়েছে। আর সেম পিকচার মেক্সিকো, ইসরায়েল এবং নরওয়েতেও। শুধুমাত্র আমেরিকায় একটা এত বড় মার্কেট যেখানে BYD এখনো ব্লক, অফিসিয়ালি ন্যাশনাল সিকিউরিটির কারণে। কিন্তু আসল কারণটা আশা করছি আপনারা বুঝতে পারছেন। যাই হোক, যেখানে BYD প্রবেশ করছে সেখানে প্রতিযোগীরা ভেঙে পড়ছে, কখনো কয়েক মাসের মধ্যে, কখনো কয়েক সপ্তাহের মধ্যে। তাহলে প্রশ্নটা হলো কিভাবে একটা চাইনিজ কোম্পানি, যেটা সম্পর্কে 5 বছর আগে অধিকাংশ মানুষই জানতো না, এমন কিছু করে ফেললো যেটা ওয়েস্টার্ন কার মেকাররা কল্পনাও করতে পারেনি। সস্তা শ্রমিক? নো, এই সুবিধাটা অনেক চাইনিজ ব্র্যান্ডের কাছে ছিল, তারা তো কোথাও পৌঁছাতে পারেনি। আসলে BYD এমন কিছু তৈরি করেছে যেটা মার্সিডিজ এবং টয়োটা 10 বছর আগেই অধ্যয়ন করা উচিত ছিল। আর সেটা বোঝার আগে আপনাকে এটা জানতে হবে যে এটা কে তৈরি করেছে। ওয়াং চুয়াংফু 1995 সালে তিনি 29 বছর বয়সী একজন ইঞ্জিনিয়ার। সে তার কাজিনের কাছ থেকে $40,000 ধার নিয়ে শেনজেনে একটি ছোট ওয়ার্কশপ ভাড়া করে এবং রিচার্জেবল ব্যাটারি তৈরি করা শুরু করে। মাত্র 7 বছরের মধ্যেই তিনি নোকিয়া এবং মোটরোলার ব্যাটারি সাপ্লায়ার হয়ে ওঠে। আর 2003 সাল আসতে আসতে BYD বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি মেকার। কিন্তু এরপর যা ঘটলো সেটা আরো অবিশ্বাস্য। তিনি তার সম্পূর্ণ উপার্জিত অর্থ দিয়ে কিনলেন একটি ব্যানক্রাফটেড কার কারখানা। সেই সময় এমনকি তার নিজের ইনভেস্টররাও তাকে থামানোর চেষ্টা করেছিল। BYD শেয়ার মাত্র 2 দিনের মধ্যে $2.7 বিলিয়ন হংকং ডলার কমে যায়। চীনের বিজনেস প্রেসও এটাকে জোক হিসাবে দেখেছিল। আর সবচেয়ে মজার বিষয় হলো, সেই সময় ওয়াং এর কাছে ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত ছিল না। কিন্তু তার যুক্তি ছিল সিম্পল, যে ভবিষ্যতে গাড়ির আসল শক্তি ইঞ্জিন নয় বরং ব্যাটারি। আর পৃথিবীতে ব্যাটারি সম্পর্কে তার থেকে বেশি কেউ জানতেন না। যখন সবাই চেষ্টা করছিল যে কিভাবে একটা গাড়িকে বৈদ্যুতিক করা যায়, ওয়াং তখন চেষ্টা করছিল কিভাবে এমন একটা গাড়ি তৈরি করা যায় যার কেন্দ্রবিন্দুই থাকবে সেই প্রযুক্তি যা তিনি ইতিমধ্যেই আয়ত্ত করে ফেলেছেন। বিশ্বকে বুঝতে প্রায় 15 বছর লেগেছিল যে আসলে তিনি কি করতে চাইছেন। আর এই 15 বছরে যখন সাংবাদিকরা তার গাড়ি নিয়ে হাসাহাসি করছিল, বা এলন মাস্ক যখন
টিভিতে তাকে নিয়ে মজা করছিল, তিনি এমন 3টা সিদ্ধান্ত নিয়েছিলেন যেটা সম্পূর্ণ খেলাটাকেই পাল্টে দেয়। প্রথম সিদ্ধান্ত, কারো ওপর নির্ভর না করা। যেমন টেসলা তাদের ব্যাটারি কিনে প্যানাসোনিকের কাছ থেকে, ভলক্সওয়াগন নির্ভর করে শত শত বাইরের সাপ্লায়ারের ওপর। তাদের চিপস, মোটরস, ইলেকট্রনিক্স, এমনকি গাড়ির কাজ পর্যন্ত তারা বাইরে থেকে ইম্পোর্ট করে। কিন্তু বিওয়াইডি একটা ভিন্ন পথ বেছে নেয়। তারা সিদ্ধান্ত নিল যে সবকিছু নিজেরাই তৈরি করবে। শুধু ব্যাটারি নয়, সেমিকন্ডাক্টর, মোটর, পাওয়ার ইলেকট্রনিক্স, উইন্ডশিল্ড, হেডলাইট, এমনকি ড্যাশবোর্ডের ভেতরে চলা সফটওয়্যার পর্যন্ত। 2021 সালে যখন বিশ্বব্যাপী চিপ সংকট পুরো কার ইন্ডাস্ট্রিকে কার্যত অচল করে দিয়েছিল, সেই সময় বিওয়াইডি শুধু নিজেদের চিপ উৎপাদনটা বাড়িয়ে দিল আর গাড়ি সরবরাহ চালিয়ে গেল। আর যখন লিথিয়ামের দাম আকাশ ছোঁয়া হয়ে গেল, তখন তারা তিব্বত এবং দক্ষিণ আমেরিকায় নিজেদের খনি থেকে লিথিয়াম উত্তোলন করছিল। অন্যদের জন্য যেই সংকট বিপদ ছিল, বিওয়াইডির জন্য সেটাই ছিল সুযোগ। কারণ প্রতিটা সংকট তাদের প্রতিযোগিতাদের দুর্বল করেছে, কিন্তু বিওয়াইডিকে আরো শক্তিশালী বানিয়েছে। দ্বিতীয় সিদ্ধান্ত, সম্পূর্ণ একটা ভিন্ন বিকল্প বেছে নেওয়া। যখন টেসলা এবং সিলিকন ভ্যালির প্রায় সবাই শুধু পিওর ইভির প্রচার করছিল, ওয়াং চুপচাপ বিনিয়োগ করছিল প্লাগ ইন হাইব্রিড ভেহিকেলের ওপর, অর্থাৎ এমন গাড়ি যেটা দৈনন্দিন যাতায়াতের জন্য ইলেকট্রিক্স ব্যবহার করে আর লং ডিস্টেন্সের জন্য পেট্রোলকে ব্যবহার করে। ক্যালিফোর্নিয়া ইট সাউন্ডস লাইক কম্প্রোমাইজিং, কিন্তু চীনের অধিকাংশ অঞ্চলে বড় বড় শহরের বাইরে চার্জিং স্টেশন খুবই রেয়ার। সেখানে এটাই ছিল কোটি কোটি মানুষের জন্য একটা বাস্তবসম্মত সমাধান। ওয়েস্টার্ন মিডিয়া তখনও বিতর্ক করছিল, হাইব্রিড কি সত্যি ভবিষ্যতের প্রযুক্তি? ততদিনে বিওয়াইডি এত হাইব্রিড ভেহিকেল সেল করে ফেলেছে যেটা টেসলা তাদের মোট ইভি সেল করতে পারে। তৃতীয় সিদ্ধান্ত, যেটা সম্পূর্ণ ট্র্যাপটাকেই ক্লোজ করে দেয়। 2020 সালে বিওয়াইডি রিলিজ করলো তাদের ব্লেড ব্যাটারি। এটা ছিল ভিন্ন ধরনের কেমিস্ট্রির উপর তৈরি করা, যেখানে অধিকাংশ কোম্পানি ব্যবহার করছিল নিকেল কোবাল্ট ব্যাটারি, বিওয়াইডি ব্যবহার করলো লিথিয়াম আয়রন ফসফেট। ফলাফল, উৎপাদন খরচ কম, হাইলি সিকিউর এবং লং লাস্টিং। এর 4 বছর পরে এমন কিছু ঘটলো যেটা ভাবাই অসম্ভব। টেসলা নিজেই বিওয়াইডির কাছ থেকে ব্যাটারি কিনতে শুরু করলো। জাস্ট এক মুহূর্ত ভাবুন, যেই কোম্পানিকে ইলন মাস্ক একসময় টেলিভিশনে বসে উপহাস করেছিল, আজ সেই কোম্পানি টেসলার জন্য ব্যাটারি সরবরাহ করছে। যদিও পরে তারা দ্রুত এই ব্যবস্থা থেকে সরে আসে, কিন্তু তাও বিওয়াইডি শুধু ভালো গাড়ি তৈরি করেনি, তারা এমন একটা সম্পূর্ণ সিস্টেম বানিয়েছে যেটাকে প্রতিযোগীরা স্ট্রাকচারালি নকল করতে পারবে না। অন্তত এটাই অফিসিয়াল গল্প। এই পর্যন্ত যদি ভিডিও থেকে কোনো কিছু শিখে থাকেন, অবশ্যই একটা লাইক করবে যাতে আমি আরও ভিডিও বানাতে পারি, কারণ এরকম তথ্য আপনারা বাংলায় আর কোনো চ্যানেলে পাবেন না। এখন আসি গল্পের সেই অংশে যেটা নিয়ে খুব কম মানুষই কথা বলতে চায়। শুরু থেকেই বিওয়াইডি এমন একটা খেলায় অংশ নিচ্ছিল যেখানে মাঠের অন্য খেলোয়াড়কে এই নিয়মে খেলতেই দেওয়া হয়নি। শুধু 2015 থেকে 2020 সালের মধ্যে বিওয়াইডি চীনা সরকারের কাছ থেকে $4.3 বিলিয়ন সরাসরি সাবসিডি পেয়েছে। 2016 সালে, অর্থাৎ যে বছর তারা অডির স্টার ডিজাইনকে কপি করে, শুধুমাত্র সেই বছরই বেজিং থেকে পাওয়া সাবসিডির পরিমাণ ছিল কোম্পানির পুরো নেট প্রফিটের চেয়েও বেশি। লিসেন টু দ্যাট অ্যাগেন, চীনা সরকার যদি সেই বছর বিওয়াইডিকে কোনো অর্থ না দিত, তাহলে সেই বছর তারা কোনো প্রফিটই করতো না, বরং লসের সম্মুখীন হতো। আর এটা শুধু একটা বছরের গল্প নয়, সব দিক থেকে প্রত্যেক বছর সহায়তা আসছিল। কারখানা নির্মাণের জন্য বিনামূল্যে জমি, স্টেট ওন ব্যাংক থেকে 0% ইন্টারেস্টের লোন, গবেষণা এবং উন্নয়নের জন্য R&D ট্যাক্সের সম্পূর্ণ ছাড়, শত শত শহরে বাস এবং ট্যাক্সির জন্য নিশ্চিত সরকারি চুক্তি, এমনকি গাড়ি ক্রেতাদের সরাসরি সাবসিডিও দেওয়া হতো। বিশ্লেষকদের অনুমান অনুযায়ী বিওয়াইডি একসময় তাদের প্রতিটা গাড়ি সেলের পেছনে $2,000 থেকে $4,000 পর্যন্ত সরকারি অর্থ পেত। জাস্ট একবার থেমে ভাবুন, ভলক্সওয়াগন এবং টয়োটার মতো কোম্পানিগুলোর জন্য এর কি অর্থ দাঁড়ায়। যখন তারা তাদের গাড়ির দাম নির্ধারণ করবে, তখন কিসের ভিত্তিতে করবে? বিওয়াইডি তো বছরের পর বছর তাদের উৎপাদন খরচের চেয়ে কম দামে গাড়ি বিক্রি করতে পারবে, কারণ পিছন থেকে তারা চীনা সরকারের সাপোর্ট পাচ্ছে। এই কারণেই মার্সিডিজ শুধু আরো ভালো গাড়ি বানিয়ে সমস্যার সমাধান করতে পারে না, স্টেলেন্টিস আরো কম দামে গাড়ি বিক্রি করে প্রতিযোগিতায় জিততে পারেন। সমস্যা শুধু এই নয় যে বিওয়াইডি দক্ষ, দ্রুত এবং উদ্ভাবনী, এগুলোও বটে, কিন্তু আসল বিষয় হলো বিওয়াইডি একটি জাতীয় শিল্পের কৌশলগত অংশ। মেড ইন চায়না 2025। গত প্রায় 1 দশক আগে শি জিনপিং যে পরিকল্পনা ঘোষণা করেছিলেন তার নাম হলো মেড ইন চায়না 2025। এই পরিকল্পনায় খোলাখুলি ভাবে বলা হয়েছিল চীন এমন 10টা ইন্ডাস্ট্রিতে গ্লোবাল ডমিনেন্স প্রতিষ্ঠান করতে চায়, যার মধ্যে কার ইন্ডাস্ট্রি ছিল অন্যতম। এই দৃষ্টিকোণ থেকে দেখলে বিওয়াইডি আসল খেলোয়াড় নয়, আসল খেলোয়াড় হলো পুরো চায়না। বিওয়াইডি শুধু সেই কৌশল বাস্তবায়নের একটি হাতিয়ার। আর যখন পশ্চিমা সরকারগুলো
অবশেষে ঘুম থেকে জেগে উঠে ট্যারিফ এবং ইনভেস্টিগেশন নিয়ে কথা বলতে শুরু করলো, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কারণ ততদিনে চায়না তাদের এগ্রেসিভ সাবসিডিগুলো ধীরে ধীরে কমিয়ে আনছিল। কেউ তাদের বাধ্য করেনি, তারা থেমেছিল কারণ কাজ অলরেডি শেষ হয়ে গেছে, কারখানা তৈরি হয়ে গেছে, ডিস্ট্রিবিউশন সার্কেল প্রতিষ্ঠা হয়ে গেছে, প্রতিযোগিতারা ইতিমধ্যে হাঁটু গেড়ে বসে পড়েছে। অর্থাৎ সাবসিডিগুলো তাদের কাজ করেছে, তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেছে। কিন্তু এখন বিওয়াইডির এই গল্পে ধীরে ধীরে ফাটল ধরা শুরু করেছে। এই গল্পটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখবেন। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ওভারঅল সেটাও কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের ওপর চাইছেন সেই সাজেশনটাও আমি চাইছি আপনাদের কাছ থেকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এরকমই বিজনেস কেস স্টাডি পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।